এই যে আমার কত বড় লজ্জা। জানি না নিশ্চয়ই জানি আসলে বইমাত্রীয় দাদা ওকে ওর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে চলেছে। ওরা ধুমধাম করে না হলেও তোদের দুই বোনে আমি আনুষ্ঠানিকভাবে তোদের বিয়ে দেবো, কিন্তু সে আশায় আমার অপূর্ণ হয়ে গেল। দিদির বিয়েটা আনন্দ করতে পাওনি বলে খুব দুঃখ হচ্ছে, তাই না শুনি? তুমি একদম দুঃখ করো না, আমি নিজে তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনে ধুমধাম করে বিয়ে দেবো। তখন না হয় নিজের বিয়েতে নিজের প্রাণ খুলে আনন্দ করে নিও, কেমন? প্রকৃতির অলিখিত নিয়ম, এগুলো তাদের মা বাবা ভাই বোনকে পর করে দুঃখের অন্ধকারে ঢুকে অন্যের সংসারে সুখের আলো জ্বালাতে। দাদা, এইভাবে যদি আপনারা কান্নাকাটি করেন তাহলে আমরা রাতে দিনে মুম্বাই ফিরবো কি করে? তোমাদের আবার অনেক দূর যেতে হবে, আমাদের আবার ফিরতে হবে। জামাই বাবুকে পেয়ে আমাদের চিন্তা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা খুব বিশ্বাস করো, এক অনিবার্য বিপদের কথা ভেবে এইভাবে বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। শুধু সংসারই নয় শালু, দাদা আমার প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চায়। সেই জন্য তো তোমাকে সাথে নিয়ে দাদার বিরুদ্ধে আমি আইনি লড়াইটা লড়তে চাই। তবে এসো শালু, আমরা নতুন জীবনের পথে পা বাড়াই, আর আমরা একসঙ্গে যাই। আমি কি করলাম? মেয়েটা যখন হয়ে গেল, তুমি আমায় ক্ষমা করো দয়াময়, তুমি আমায় ক্ষমা করো। আমার ওই শ্বশুর শাশুড়ি নামক বুড়ো ভাঙ্গকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ওরা বলে আমায় অপমান করে। আমার শাশুড়িটা আমাকে বলে কিনা, বৃহস্পতিবার
সকালবেলা উপোস থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে, আলপনা দিয়ে মা লক্ষ্মীর পুজো করবে। মা লক্ষ্মী বলেছে না ওসব করতে আমার বয়ে গেছে। তা বললে কি হয় গো বৌদিমণি? তুমি হলে এবারই বউ, এই সংসারের গৃহলক্ষ্মী, আর গৃহলক্ষ্মীকেই তো দেবী লক্ষ্মী আরাধনা করতে হয় গো বৌদিমণি। চাকর চাকরের মতো থাকবে, বেশি জ্ঞান দিতে আসবে না। বৌদিমণি, তুমি আমাকে চাকর বললে বৌদিমণি? তার চাকরকে চাকর বলবো নাকি মাস্টার বলবো নাকি? তা তোমার কথা শুনে মনে হচ্ছে একেবারে মাস্টারের উপরে মহাপণ্ডিতের মতো। পণ্ডিত না হলেও এবারে কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রুপ করেনি গো বৌদিমণি। এবারে সকলেই আমাকে এই বাড়িরই একজন বলে মনে করতো, আর তাই তো আমি একটা সময় ভুলে গেছিলাম যে আমি এবারে চাকর। আমার এই আসল পরিচয়টা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। কোনো কিছু নেই। তা কি বলতে এসেছো সেটাই বলো তো। তোমাকে বলার মতো আমার কিছু নাই গো বৌদিমণি। কিচ্ছু বলেননি? কি করে থাকবে? চাকর কি কখনো তার মনের দিকে আগ বাড়িয়ে কিছু বলতে পারে? বলি হ্যাঁ গো বৌদিমণি, আজকে আমি এক নতুন মনিব পেয়েছি। এই মনিবের কাছে আমার মতো চাকরে শুধুমাত্র মাথা নিচু করে হুকুম তাবির করা মানা। গেলেও মানা না গো বৌদিমণি, গেলেও মানা না, গেলেও মানা না। আমার মাথা ধরে দিয়ে ওকে ওই বুড়ো শ্বশুর কাজ করা দিয়ে মাথা দিয়েছে। আর তার কথা কি বলবো, সে মহাপণ্ডিত, কোথায় কোথায় আমাকে জ্ঞান দেয়। নাকি বাড়িতে হিন্দি গান টান গাওয়া চলবে না, হয় কীর্তন না হয় ভজন গাইতে হবে। ওসব কথা আমি জ্ঞান করি না, আমার ইচ্ছে মতন আমি গাইবো। प्यार प्यार करते करते तुम भी मत मत दिल दे दिया, हाँ दिल दे दिया, हाँ जी हाँ हाँ जी চমৎকার, অপূর্ব, অসাধারণ। কি হয় বাবা? তোমার ওই লঘু সঙ্গীত গাওয়া, লঘু চরিত্রের প্রতি আমার ঘৃণা চপেটা গা। গুরুজন বা সম্মানী হলেও এমনি এমনি সম্মান পাওয়া যায় না। সম্মান না আমি অনেক সম্মান অর্জন করেছি বৌমা, কিন্তু আর নতুন করে কারো কাছে সম্মান পাবো তেমন আশা আমি করিনি। কিন্তু বৌমা, তোমাকে যে তোমার জীবনের এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। তাহলে আপনি যখন তখন যা বলবেন তা আমাকে মতমস্তকে পালন করতে হবে নাকি? নিশ্চয় করতে হবে মা, নিশ্চয় করতে হবে। তুমি তুমি হলে আমার বাড়ির লক্ষ্মী, তাই আজ থেকে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়বে। যা ওই পোশাকটা ছেড়ে তুমি গরদের শাড়ি পরে ঠাকুর ঘরে এসো। আচ্ছা মা, আপনার কি মনে হয় কি আমি আপনাকে ওই সমস্ত ওল্ড কালচার পুরোনো কুসংস্কার মেনে নেবো? নেবে নেবে বৌমা, কারণ যেগুলোকে তুমি কুসংস্কার বলে মনে করছো সেগুলো হলো আমাদের সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতির আদা, যা আজও আমার মা ঠাকুমার মতো তোমার এই শাশুড়ি আঁকড়ে করে বেঁচে আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার আজ মনে পড়ে আমার আমার শাশুড়ি মার কাছে যেদিন আমি প্রথমে লাল পাড় গরুদের শাড়ি পরে কপালে একটা মস্ত বড় সিঁদুরে কি করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে প্রসাদের থালি দিয়ে যেই আমার শ্বশুর মশাইয়ের কাছে অমনি আমাকে দেখে আমার শ্বশুর মশাই বলেছিলেন, মা গো, আজ থেকে তুই আমার বৌমা নয়, আজ থেকে তুই আমার মা। আমিও যে তোমার মধ্যে আমার সেই হারানো মায়ের রূপটা ফিরে পেতে চাই বৌমা। তুমি কি পারো না তোমার ওই অশ্লীলতার সাজ ছিঁড়ে ফেলে নিজেকে পূজারিনীর সাজিয়ে নিতে? কি বললে? তোমার পরনে থাকবে লাল পেড়ে গরদের শাড়ি, কপালে থাকবে চাঁদের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, পূজারিনী বধূর সাজে তুমি আমার
সংসারে গাইবে মঙ্গল গীত, আর আমি তোমার পূজারিনী সাজ দেখে আবেগে আপ্লুত হয়ে বলল, তুমি পূজারিনী অঙ্গ চলনি, তুমি যে তো মহিষী, বুক ভরা তব অমৃত ধারা, মুখে মধুর হাসি, তব মুখ পানে মুগ্ধ নয়নে অপলক চেয়ে থাকি, সাধ হয়ে মন শুধু বারবার মা মা বলে ডাকি। তুমি কি আমার সেই মা হতে পারো না? আর কখনো আপনি আমাকে মা বলে ডাকবেন না। ওই মা আমার কথা চলে আমার মা আমাকে আগুন জ্বলে ওঠে। সে কি বৌমা, বিয়ের পর মেয়েরা মা হয়েছে না আকুল আকুল অপেক্ষা করে থাকে, আর তুমি কিনা সেই দেশের মেয়ে হয়ে বলছো মা হতে যাও না। এখনই মা হয়ে গেলে জীবনটা উপভোগ করবো কেমন করে? তাছাড়া ওই বাচ্চা কাচ্চা চেয়ে ভেউ বুকে দুধ খাওয়ানো ইম্পসিবল। আমার ফিনারটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ শোনো বাবা শোনো, আমরা দুই বুড়ো বুড়ে অনেক অনেক আশায় বুক বেঁধে আছি। আমাদের একটা নাতি কিংবা নাতি হলে তাকে নিয়ে আমরা ওই হলো প্রায় সংসারটাকে ভরিয়ে তুলবো। আর আমি তাকে নিজের বর্ণ পরিচয় শেখাবো সন্ধ্যা। হ্যাঁ। আমি শেখাবো অয়জগর আসছে তেরে, আয়াম কি খাবো পেরে, হস্য ইদুচ্ছাম ভয়ে মরে, দীর্ঘ ইগর মরণ বাকি ধরে। যত সব আদিম খেতা। আর তারপর আমি শেখাবো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। শুনুন, আমার যেন বাচ্চা কাচ্চা হয় না, সে কিন্তু আপনাদের ওই পুরোনো পুঁথি বর্ণ পরিচয় শেখা। তাহলে কি শিখবে? আরে এখন আপেল বিপদ বলও শিখবে না, আচ্ছা শিখবে। আধুনিক যুগে আধুনিক বর্ণ পরিচয়। আধুনিক বর্ণ পরিচয়? এটা হলো হাইটেক কম্পিউটারের যুগ। আর এই হাইটেক কম্পিউটার যুগের এখন সবকিছু ডিজিটালের ব্যবস্থা। যেমন বাচ্চারা পড়বে এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, টি ফর ডাউনলোড, তারপর ই ফর ইমেল, এফ ফর ফেসবুক। তাই না রে প্রবীণ? সেই সব হাইটেক বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য এইসব বাবা মায়ের দরকার হবে না, ওই কম্পিউটারই বাবা মায়ের ছেলেদের জন্ম দিয়ে দেবে। এই যে দেখো দেখো ওইসব কংক্রিটের মার আমি বুঝছি না। এবার আবির বাড়ি ফিরে এলে আমি নাকি বলবো, ওরে ওরে আবির, অনেকদিন ধরে সংসারটা খা করছে, তুই আমাদের ইচ্ছে পূরণ করতে আমাকে একটা নতুন অতিথি এনে দে। এনেছি মা, এনেছি। আমাদের বাড়ির সবার জন্য আজ এক নতুন অতিথিকে নিয়ে এসেছি। এই দেখো, এ হলো শালু, আর শালু এই হলো আমার বাবা, আর এই হলো আমার মা। প্রণামী বাবা, থাক মা থাক। আমি কিন্তু আপনাকে মা বলেই ডাক। এইবার দেখো শালু, এই হলো আমার ভাই প্রবীণ, আর এ হলো তোমার এই নতুন অতিথিকে দেখে মনে হচ্ছে এই মাত্র বিয়ের মণ্ডপ থেকে উঠেছে। তার ও তোমার কে হয়? আমি যাচ্ছি। আজ কোনো দুর্গা মন্দিরে আমাদের বিয়ে হয়ে গেছে। যে আবিরকে আমি এতদিন স্নেহ করে এসেছি, সেই আবির কিনা কাজটা একদম ঠিক করলি না দাদা। বাড়িতে বৌদি থাকতে তুই কিনা আবার প্রবীণ, তুই বিশ্বাস করো ভাই, ও যা বলছে তার কোনো কথা ঠিক নয়, সবটাই ভুল। তোমরা তো বাবা তুমি অন্তত বিশ্বাস করো। চুপ কর সুরাঙ্গা। মা তুমি তো আমায় ভালো করে জানো মা। আচ্ছা মা তোমার কি মনে হয় তোমার এই আবির কি কোনো অন্যায় করতে পারে? পেরেছিস, তাই তো আমার মনে হচ্ছে তোর মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করে বড় ভুল করেছে। আমি জানি মা, তোমরা সবাই আমাকে ভুল বুঝলেও এই মেঘলা আমাকে কখনো ভুল বুঝতে পারে না। থামো! কেন কেন তুমি আমাকে ঠকালে? কি পাওনি তুমি আমার কাছ থেকে? আমি যে তোমার স্ত্রী, তোমার জন্য আমি এই সংসার সাজিয়ে রেখেছি। কেমন করে তুমি পারলে সেটা বলে যেতে? ভুলিনি মেঘলা, ভুলিনি, আমি কোনো কিছুই ভুলিনি। আসলে শালু, আসলে তোমার বিবাহিত স্ত্রী আছে জানলে আমি কিছুতেই তোমার বিয়ে করতাম না, কিন্তু যা হয়ে গেছে। এখন একটা কাজ করলে হয় না, অনেক সংসার তো এক স্বামী দুটো স্ত্রী নিয়ে সংসার
প্রকৃত বৌদিকে একটু বোঝা ভাই। কি আর বোঝাবো রে দাদা, কি আর বোঝাবে? তুমি যদি সৎ চরিত্রবান মহাপুরুষ হয়ে আর তোমার এই ঘৃণ্য চরিত্রের কলঙ্কিত কাহিনীটা তোমার সংবাদপত্রের পাতায় প্রকাশ করতে পারবে তো? এই যে বাবা মা, আপনারা তো এতদিন আগে এসেছেন, আপনারা নাকি সৎ শিক্ষায় সৎ আদর্শে আপনাদের ছেলেকে মনের মতো করে মানুষ করেছেন। এটাই কি তার সৎ শিক্ষার সৎ আদর্শ নমুনা? আমি কিছুই জানি না। আজ জীবনের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে আমার শিক্ষা ভুল, আমার আদর্শ ভুল। বাবা শিব গড়তে গিয়ে আমি একটা বাদর গড়ে ফেলেছি। চলে যেতে বলাবি, চলে যেতে বল। মা, কাজটা খুব ভালো কারণে দাদা, ওকে বলে দিও মা, আমরা বেঁচে থাকতেও কখনো এই বাড়িতে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে না। তাহলে ওকে এই মেয়েটাকে ত্যাগ করতে হবে, হয়তো বাড়িটাই তোমাকে ত্যাগ করতে হবে। আপনাকে দাঁড়িয়ে দেবেন না বাবা। আপনার ছাড়া আমার যে আর কেউ নেই। আপনি চাকরানির মতো আপনাদের বাড়ির এক কোণে পড়ে থাকবো, আপনাদের ফেলে দেওয়া একটা বাড়িতে পেট ভরাবো। আপনারা না চাইলে আমি কোনোদিন মায়ের মর্যাদা চাইবো না। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আমি চরিত্রহীন, আমি লম্পট। এতদিনে তোমরা আমায় এই ছিলে বাবা, এই ছিলে মা। মাগো, একজন অপরিচিতা অসুস্থ ভদ্র মহিলার কথাকে বিশ্বাস করে আমাদের এতদিনের বিশ্বাসের বাঁধনটা তোমরা এমনি করে ছিঁড়ে ফেলতে পারলে? তার মানে তুমি কি বলতে চাইছো ওই মেয়েটাকে তুমি বিয়ে করনি? না মেঘলা না, এই মেয়েটাকে আমি বিয়ে করিনি, আর এ আমার বিবাহিত স্ত্রী নয় মেঘলা। তাহলে ওকে তুমি এ বাড়িতে এনেছো কেন? বৌমা তো ঠিক কথাই বলেছে। যার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সংসারে, সে কেন শুধু শুধু এই সংসারে থাকবে? ওকে তুই চলে যেতে বল, আমি চলে যেতে বল। মা, ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। ওকে নিয়ে যখন এই সংসারের মধ্যে এত অশান্তি, তখন ওকে আমি চলে যেতেই বলছি। আমি কোথাও যাবো না। এই স্বামীর সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। প্লিজ শালু, প্লিজ তুমি আর সিন ক্রিয়েট করো না। চেয়ে দেখো আমার প্রতি আমার বাবা মায়ের এতদিনের বিশ্বাসটা কেমন ভেঙে চুরমার হতে বসেছে। আমার স্ত্রী মেঘলার ভালোবাসা আজ মুঠো মুঠো ঘৃণা হয়ে জ্বলে পড়ছে। তাই আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি শালু, প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। কোথায় যাবো? কোথায় যাবো তুমি বলতে পারো? তুমি ছাড়া যে কেউ নেই আমার। বাবা, মা, আপনি আমাকে দয়া করুন বাবা। দিদি, তুমি ওকে নিজের বোন মনে করে এই বাড়িতে আশ্রয় দাও দিদি, আশ্রয় দাও। তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে আশ্রয় দাও। না শালু না, দয়া মায়া মমতা বলে আমার শরীরে কিচ্ছু নেই। আর শালু কিচ্ছু নেই। চলে এসো প্লিজ চলে এসো। না, আমি যাবো না। আমি তোমার পায়ে মাথা করে মরবো। না শালু না, যদি বলতেই হয় তাহলে তুমি রাস্তায় গিয়ে মরবে। আমার একটা অনুরোধ রাখবি রে ভাই, যে কদিন অন্তত আমি জেলে থাকবো সেই কদিন আমার স্ত্রী শালুকে তোর বাড়িতে আশ্রয় দে রে ভাই, তোর বাড়িতে আশ্রয় দে। এই অনুরোধটুকু তুই রাখবি ভাই। না, পারলাম না বাবা। এক অনিবার্য কারণে শালুককে এই বাড়ি ছেড়ে আমি তাড়িয়ে দিতে পারলাম না বাবা। কেউ আমার অপরাধে কুমালী মেয়ে তার প্রেমিকের কাছে বেহিসাবি ফুর্তি করতে গিয়ে বাচ্চার মা বলে যায়, আর সেই প্রেমিক
যখন এই কথা জানতে পারে তখন বাচ্চাটাকে মেরে ফেলতে সেই প্রেমিক কুমারী মায়ের পিঠে লাথি মারে। কিন্তু হাই হলি কি কেলেঙ্কারি কাণ্ড, বাচ্চাটা মরেনি। 10 মাস 10 দিন বাচ্চাটা মায়ের পেটের ভেতর ঘোর অন্ধকারের মধ্যে কষ্ট পেতে পেতে একদিন ঘোর অন্ধকারের মাঝে লুকিয়ে লুকিয়ে মায়ের পেট থেকে বেরিয়ে এলো। বাচ্চাটা বড় হলো, বাচ্চাটা বড় হয়ে ঠিক মতো চলতে পারে না, কথা বলতে গেলে সারা জিভটা আটকে দেয়। সেদিনের সেই বাচ্চাটাই তো আজকে আমি। ওই সব ভয়ঙ্কর অপরাধের মাঝে আমার জন্ম হয়েছিল বলেই বোধ হয় রোজ কোনো না কোনো অপরাধ না করলে আমি শান্তি পাই না। লাগে আমার সারা শরীরটা কাঁপতে থাকে, মাথাটা যেন কমের মতো মস্ত হয়ে যেতে চায়। কেউ তেসাবের বাচ্চা যেমন ভয়ঙ্কর লাগে, নিজেই নিজে কামড় দেয়, তেমনি আমিও পছন্দ লাগে আমার ঘরটুকু আমি কামড়ে ধরি। আমার লাগটাকে আমি পথে আনতি, হ্যাঁ, কিন্তু তার আগে বল আমার ঠিকানটাকে তো পথে এনে দিবি না। আপনার শিকারটাকে তো আমরা একেবারে অবশ করে রেখেছি। পেট করলে আরেকটু দেরি হলে জল খেলার আগে শিকার খুঁত করে উড়িয়েছে তো। বলে কি হতো সেটা আমি জানতে চাইনি, কি হয়েছে সেটাই আমাকে খুলে বল। বলছি নতুন বিয়ে করে বউটাকে নিয়ে সোজা মোবাইল। হ্যাঁ, এই তোর কি বললি? নতুন বিয়ে করা বউ? ভালো, খুব ভালো। দাদা বউটাকে নিয়ে আমি যে নতুন বইয়ের মুখ দেখবো রে, মুখ। রাস্তার মাঝে নতুন বউটাকে একা ফেলে রেখে তোলে। তোরা মায়া বলে কিচ্ছু নেই, হ্যাঁ? কেন বউটাকে রাস্তার মাঝে একা ফেলে রেখে তোলে? বল বউটাকে ধরে আনতে গেলেন আমরা এই পাবলিকের কাছে ধরা পড়ে যেতাম বস। নিয়ে যাবার নাম করে আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আরে ভাই, আমার বাইরে যেতে। আমি তোর বলো ভাই, অনেকদিন দেখিসনি তো, তাই তুই আমায় চিনতে পারিসনি। দাদা, এই তো ঠিক কিনে ফেলেছে, কতদিন পরে আমাদের দেখা। ভালো আছিস তো? তোর না পাইতি আমার ঠিক আমার কলে না তো না, কতদিন পরে আমরা কোলাকুলি করলাম বলতো। ভাইলে আজ আমরা দুজনে একটাতে বসে ভাত খাবো। দুধতলা এখন কি ভাত খাবার সময় নাকি? এখন তো ভাইলে আজ আমরা দুজনে একটাতে বসে মদ খাবো। তোমার কথাগুলো শুনে আমার ঘেন্না পাচ্ছে, ঘেন্না। কি হলো অফিসার, আমাকে থানায় নিয়ে চলুন। থানা নয়, আপাতত এটাই আপনার বর্তমান ঠিকানা। প্লিজ অফিসার, এই শয়তানটার কাছে রেখে গেলে আমি হয়তো বেঁচে থাকার সুযোগই পাবো না। হালি ওটা তো নকল পুলিশ। ইয়েস, এখন আমার পুলিশি ডিউটি শেষ, তাই বংশীবদন মাস থেকে আমার আসল পরিচয় আমি বাচ্চু মস্তান হয়ে গেলে। আমি হাবিলদার হরিহরণ হালদার থেকে হয়ে গেলাম বাচ্চু মস্তানের সাগরেদ। সে কি, তোমরা তবে মিথ্যে অপরাধের গল্প সাজিয়ে ধাম কাটিয়ে তোমরা আমাকে ধরে নিয়েছো? বলো এই কথা আগে জানানি কেন? বলো কেন জানোনি? কি কেলে কালি কান্দ
গল্পের তেলটা যদি তকলে টেনে দেয় পাবলিক এমনি এমনি এখানে বসে থাকবে নাকি বলেন তুমি ভুল করছো। তোমার ভুলের জালে জড়িয়ে রাজা অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি দিতে এক্ষুনি আমি থানায় চললাম। আরে রুকো মিস্টার রুকো, তোমার কি মনে হয় চাকিয়ে তো দিমাগ লাগিয়ে নাটক করে ফাঁদ পেতে এখানে তুলে এনেছি, এত সহজেই তাকে ছেড়ে দেবো? এই শরীর বাচ্চা, এখান থেকে আর এক পা বাড়ানোর চেষ্টা করলে সারা তো পা দুটো ভেঙে এখানে ফেলে আসবে। কিন্তু কেন সামান্য কিছু টাকার লোভে একজন মানুষের এত বড় ক্ষতি করতে তোমাদের বিবেকে বাঁধছে না? শালার বিবেক, আর বিবেকের ঘরে তালা চাবি লাগিয়ে ওই মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই তো আমাদের কাছে পাপ পুণ্য ভালো মন্দ সব সমান। দয়া করে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও। আমার স্ত্রীকে ও অন্যের আশ্রয়ে রেখে এসেছি, সে হয়তো আমার কথা ভেবে অনেক দুশ্চিন্তায় আছে। থাকবে না রে ভাই, থাকবে না। তোর বউকে তোর জন্য দুশ্চিন্তা করতে হবে না রে ভাই, তোর বউকে না আমি এখানে তুলে আনবো। সাবধান দাদা, আমার স্ত্রীর সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আমি যে তোরদা পেতে লেখেছি তোর বইয়ের জন্য ফুল তোরদাটা বাকি রয়ে গেছে না, সেটা তোর বউকে নিয়ে আমি টেনে দেবো। শক্ত করে ধরবি তো, এই হারামজাদা এই রাজপুত্রের মতো ভাইটার জন্য আমার মতো বিকলাঙ্গ পঙ্গু ছেলেটাকে সারা পাত্তা আমায় ঘৃণা করতো। ওই হারামজাদা বাবা থেকে বের করে বলল, বাবা আমি বিকলাঙ্গ পঙ্গু, খেতে মানে কাজ বাদ করে খেতে পারবো না, তাই তোমার পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। কিন্তু যাইনি, বাপটা সারা আমার কোনো কথাই শুনলো না, অর্ধেকটা এই ভাইটার নামে লিখে দিয়েছে। তাই তো এই দলিলটাতে তোর একটা তৈ করে তোকে তো এখানে তুলে এনেছি রে ভাই। দেবো না, আমার নামে সম্পত্তি আমি কিছুতেই তোমার নামে লিখে দেবো না। ওই দলিলে আমি কিছুতেই সই করবো না। জানি তো, আর সেই জন্যই তো ইঞ্জেকশনটা তোর তলিলে পুত করে তোকে পুলি পঙ্গু করে দিয়ে এই হানাহাবিলিতে আজকে লাগবো। পতিল পাকা পতির পাশে সতী, মানে এর পাশে সেই নূতন বউটা না থাকলে এলো যেমন পূর্ণ হবে না, আর আমারও লোভের তোলটা পূরণ হবে না। কেমন আর বুলেট, আজ থেকে তুমি ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করবে। পারছি না, আমার নিজের উপর বিশ্বাসটুকু ধরে রাখতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে যারা জড়িয়ে পড়েছে। নির্মাল্য হয়তো মিথ্যে বিয়ে নয় প্রতারণা করে শালুককে অন্য কোথাও বিক্রি নির্মাল্যের মতো একটা ভদ্র শিক্ষিত ছেলেকে আমার অবিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। নির্মলতার সঙ্গে বর্দির বেশি দিনের পরিচয় নেই, মাত্র কিছুদিনের মেলামেশায় নির্মলতা বর্দিকে বিয়ের প্রস্তাব দিল। আর তুমিও নির্মলতার সঙ্গে কোনো কিছু না জেনে আর কোনো কিছু খোঁজ না নিয়ে বর্দির সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেল। রাজি হওয়া ছাড়া আমার ছিল না রে ভাই। সেদিন তুমি যদি আপত্তি করতে তাহলে কেন শুধু শুধু হারিয়ে যাওয়ার কথা ভাবছিস বলতো? বল না ভাই,
খুব ভালো আছে, আমার স্বামীর সঙ্গে খুব সুখী সংসার করছে। তাই যদি হয় তাহলে বর্দের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন দাদা? আমাদের দুঃখী মানুষগুলোর কথা সে ভুলেই গেছে। কি বলতে চাস তোরা বলতো? আমার মনে হয় বর্দের জীবনে হয়তো চরম সর্বনাশ ঘটে গেল। হয়তো নির্মলাদা বর্দিকে মুম্বাই নিয়ে যাওয়ার বাহানা কোনো নিষিদ্ধ বলে তাকে এই মনে সব সময় অন্য মঙ্গলের চিন্তা করে চলেছি। একবার আমার সেই নিয়ে মিথ্যা বলল বল না রে ভাই। আমার স্বামীকে কোনো দুঃখ হয়নি, সে খুব ভালো আছে রে ভাই। তুই বল না আমার স্বামী। দাদা দোহাই দাদা, তুমি একটু শান্ত হও। আমরা দিদি ওকে কষ্ট করি। ওদের কোথাও যেতে হবে না, আমি একাই এই ছবিটা দেখিয়ে বলবো। আপনারা বলুন না এই মেয়েটাকে আপনারা কোথাও দেখেছেন কিনা? আপনি আমার বিজ্ঞাপন দিয়ে চিঠি চিঠি মেয়ে খুঁজছেন কেন বলুন তো? কতকের কাজ আমি হলাম গিয়ে নাম দুঘট। বলে ফেলুন আপনার কিরকম মেয়ের দরকার। আমার ভাড়ায় সব রকম মজুর আছে। এমন খেতির পত্নী টেরি বড় ঘরে থেকে বিশ্ব সুন্দরী সব রকম শ্যাম্পুর আমার কাছে আছে। দাঁড়ান, আমি দেখাচ্ছি। না, আজেবাজে কথা বলবেন না। আমার এই বোনটাকে কোনোদিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমি তার ছবিটা নিয়ে ঘুরতে বেরিয়েছি। মানে গুরুত্ব নিচ্ছে হ্যাঁ, আমার অনেক জায়গায় জানা থাকে। তুমি কোথাও দেখে থাকি, তাহলে চিনতে পারবে। এই দেখুন ভাই, আমার বোনটা একবার দেখেছেন কিনা? যদি দেখে থাকে পেয়েছি। মানে কিছু খরচ করতে হবে। আপনার মনে খোঁজ পেতে গেলে কিছু তো ত্যাগ স্বীকার আপনাকে করতেই হবে নাকি বলো ছোট্ট? তোমার কথা আমাকে বেরা রাখতো এর ওপর কোনো কথাই চলে না। আমার হাতে টাকা এলেই এরা বোন কোথায় আছে, কার সঙ্গে ফেসেছে? একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাকে আমরা কোনো টাকা দেব না। এই ছবিটা দিন। দাদা আমার মন হচ্ছে বল বল, ওনারা মিথ্যে বলে ক্ষমতা দিয়ে টাকা নিতে চাইছে। ওদের তুমি একদম বিশ্বাস করো না দাদা, একদম বিশ্বাস করো। ওরে ভাই, ধাপ্পাই হোক মিথ্যাই হোক, কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। শুনুন ভাই, আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি। আমার বোনটার খোঁজ এনে দিতে পারলে বাকি 4000 টাকা আপনাকে আমি নিশ্চয় দিয়ে দেবো, নিশ্চয় দিয়ে দেবো দাদা। তুমি কি করলে দাদা? তুমি কি করলে? আত্মবিশ্বাসে ভর করে একটা অজানা লোককে তুমি এতগুলো টাকা দিলে না। হচ্ছে না ও যেন বলবেন না শিবলি, মানে মনে বড় ধাক্কা লাগে। কি বলা গুরু? সবে তো ঘটনা শুরু, এই মুহূর্তে করে ছবি হবে। আমার ছবি নিয়ে আপনি কি করবেন? গুরু তার মনের দেওয়ালটা নিয়ে রাখবে। ওই সামনে পড়া দেওয়ালে আমার ছবি মানাবে না ঝন্টু বাবু। ঠিক বলেছেন। আই তো আমার গুরুর ভাগ্যে জুটেছে। তারপরে লজ্জার কথা কি বলবো বাড়ি, এই মোটা টাকা কমিশনের লোভে একটা হিড়িম্বা রাক্ষসীর মতো মেয়ে বিয়ে সম্বন্ধ করেছিলাম। হাই হরি, বিয়ের মণ্ডপে যে হিড়িম্বা রাক্ষসীকে পাত্র সেই দেখলো, আর দিন তার জ্ঞানেই ফেললো না। তাহলে ওই পাত্রকে আগে বিয়ে রাখেনি? কেন দেখবি না? বিয়ের আগে যাকে দেখেছিল ও তো দিয়েছিল। আর বিয়ের মণ্ডপে ওই
কি অরোধ আছে না হিড়িম্বার রাক্ষসী আছে? আমার বউয়ের নামে যা তা নির্মলেরা বলে দিচ্ছে, আমি কিন্তু খুনো খুনো হয়ে যাই। আমার বউকে বলে কিনা হিড়িম্বা রাক্ষসী। আমার বউকে হিড়িম্বা দেখলেন না, নাট বল্টু দিয়ে টাইট দিলেন। ভোলে বেটাতে বেশ ভোলে বেটাতে আমার গুরু ঠাকুরানির জন্য না প্যাকেট টাকা খুশিয়ে চারখানা কাছে চুড়ি কিনতে চলি। আজও পারবে जिसकी पसंद হবে ও লিবে, जिसकी হবে না ও লিবে না। এই তো বাত ফুরিয়ে গেল। হ্যাঁ বহিনজি, বলছিলাম কি इतना हाथ सुंदर हाथ में चूड़ी पहले बहुत बड़े लगते। हाँ दीजिए दीजिए हाथ दीजिए। না 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 না, আমি ওসব চুরি টুরি করবো না। তাছাড়া আমার কাছে এখন চুরি কেনার কোনো পয়সা নেই। যাকে খোঁজার জন্য আমার এই ছদ্মবেশ, এটা তো সেই মেয়েটার ছবি বলে মনে হচ্ছে। তসবির কিসকি আছে বহিনজি? আমার দিদি কয়েকদিন আগে একজন ভদ্রলোক আমার দিদিকে বিয়ে করে মুম্বাই নিয়ে গেছেন। তারপর থেকে আমার দিদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই তোমার এই দিদির ছবিকে নিয়ে আমরা খোঁজার চেষ্টা করছি। আমার দিদিকে আপনি কোথাও দেখেছেন? हाँ, एक तो 2 दिन पहले वो भाभी जी हमारा पास से चार चूड़ी पहने छुले बोले उसकी स्वामी अरे दारू पी के इतना मार मार लो कि हमारा आंखों में आंसू आ गए। কেন 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 আমার দিদির উপর আমার জামাই বাবু এমন দুর্ব্যবহার করছে? वो भाभी जी बोल कि उसकी शादी के समय आप लोग कुछ देना पावना नहीं दिया, इसीलिए आपका जामाई बाबू बहुत गुस्सा। এই জন্য দিদিকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়নি। हाँ ठीक बोले बहन जी। যাবো এক্ষুনি, আমি যাবো ওই লোভী শয়তান জামাই বাবুটার সামনে গিয়ে আমি দাঁড়াবো। আমার দিদির প্রতি অত্যাচারের প্রতি জবাব দেব। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে চলে আমার দিদির কাছে। हाँ हाँ जरूर ले जाबे लेकिन बोलছিলাম কি বহেন জি অনুরোধ আছে ওখানে একা গেলে যদি আপনার কোনো বিপদ হয়। কিসের বিপদ চুরি বলা? টাকা চুরি করে থাকি বলে মেয়েরা এত ভীরু দুর্বল? কখনো না। আমার দিদি অসহায় হয়ে সেই মোহে পড়ে আছে বলে আমি কিন্তু অসহায় নই। না হলে আমরা পুলিশের কাছে গিয়ে সব জানিয়ে চলুন। যাবো না, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। হাজার কষ্ট হলেও শ্বশুরের ভিটে স্বর্গে মাটির মধ্যে পড়ে থাকবো। আমি না, আর বেশি দিন তোমার এই সংসারে থাকা চলবে না। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এবার তুমি এই বাড়ি থেকে বিদায় হও। বিদায় হও বললেই হলো? বড়বাবুর সাথে বৌদিমণি আর শালু দিদিকে দাঁড় করে দেখো তো, বড়বাবুর পাশে কাকে বেশি মানায়? মানা না মানা প্রশ্ন নয় পূর্ণদা। তুমি দেখেছো কোন শিক্ষিত রুচিবান মানুষকে বাড়িতে স্ত্রী থাকতে আবার একজনকে বিয়ে করে ঘরে তুলতে? বড়বাবু আমার অনুমান দাদার কোথায় কি দাদা একে বিয়ে করেনি। আমার মনে হয় কোনো কারণে দাদা একে আশ্রিতা সাজিয়ে এই বাড়িতে আনতে বাধ্য হয়েছে। না না ঠাকুরপো না, তুমি আমার কথা ঠাকুরপো নয়, তুমি আমাকে আমার নাম ধরেই ডাকবে, কারণ আমার দাদার বিবাহিত স্ত্রী ছাড়া ওই ডাকটা ডাকার অধিকার আমি আর কাউকে দেব না। কাউকে না। পূর্ণদা, এসব কি বলে গেল পূর্ণদা? আমি ঠাকুরপো বলে ডাকতে পারবো না। তাতে কি হয়েছে? আজকাল অনেকেই তো দেবরকে ভাই বলেই ডাকে। তুমি না হয় ছোট বাবুকে ভাই বলে দেখো বৌদিমণি। কি বলি পূর্ণদা? বৌদিমণি? এ পরিবারে কেউ যাকে বউ বলে মেনে নেয় না, তুমি তাকে বৌদিমণি বলে সম্বোধন করলে। স্বীকার করবে একদিন না একদিন সবাই তোমাকে মেনে নিতে বাধ্য হবে, শত কষ্ট হলেও। সেই দিনটার জন্য শুধু অপেক্ষায় থাকো বৌদিমণি, সেই দিনটার জন্য শুধু তুমি অপেক্ষায় থাকো। কতদিন আর অপেক্ষায় থাকবো পূর্ণদা?
ওগো ওগো দয়াময়, কেউ আমাকে স্বীকার না করলেও তুমি তো জানো কোনো না কোনো কারণে আমি এ বাড়ির এক গৃহবধূ। তাই তো এই সংসারে মঙ্গল কামনায় আমি তোমার কাছে প্রার্থনা করে বলি, প্রভুজি প্রভুজি প্রভুজি, তুমি প্রভুজি তুমি আশায় আশায় জিগিয়াছি দুটি পিয়াসি নয়ন, আশায় আশায় জিগিয়াছি দুটি পিয়াসি নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। কি আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারই চরণে। কি আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারই চরণে। তুমি ছাড়া কেউ নাই, তুমি বিনে কে ভাবো, প্রভুজি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি। বাহ 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 বাহ, তুমি যে এত ভালো গান গাইতে পারো তা তো আমি জানতাম না শালু। কেমন করে যাই হোক সেদিনের সেই দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কি কাণ্ড বলো দেখি, স্বামী আর স্ত্রীর কাছে ক্ষমা চাইবে, শোনা মহাপাপ। অনুতাপে আমি চলে ঘুরে শেষ হয়ে যাচ্ছি শালু। তোমার প্রতি আমার বাবা মায়ের অবহেলা আর আমার স্ত্রী নেকলার সীমাহীন অপমান আমাকে ভীষণ কষ্ট দেয় শালু। কিছু বলেই তো আমার দেখো তোমাকে কষ্ট দেয়। একদিন না একদিন আমি সবার মনে জায়গা করে নেব। শালু তুমি এখনো স্বপ্নের রাজ্যে বিচরণ করছো, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই শালু। তুমি তো আমার স্বপ্ন গো, তুমি তো আমার স্বপ্ন। তাই তো তোমার মুখের দিকে তাকিয়ে এই কঠিন বাস্তবকে আমি মেনে নিয়েছি। আমার বিশ্বাস দেখবে একদিন না একদিন তোমার আমার যা সব ঠিক হয়ে যাবে গো। শালু শালুক শালুক তোমাকে আমি কেমন করে বোঝাই, তুমি যেটা চাইতে পারো সেটা আমার পক্ষে ভাবা অন্যায়, মহাপাপ। কিসের মহাপাপ? দিদির সঙ্গে তুমি শেয়ার করতে পারো, কেন কেন আমার সঙ্গে পারবে না? আমি কি তোমার স্ত্রী? না, তুমি আমার স্ত্রী নাও, তুমি আসলে একজন। কি বলে? বলো বলো, আসলে আমি কি? বলো। সর্বনাশ সর্বনাশ, শালুক যদি তার নিজের পরিচয়টা একটু জানতে পারে, যদি ও আমার বাড়ি চলে যায়। না 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 না, শালুককে জামিন করে হোক নির্বাচন ফিরে আসা না পর্যন্ত আমাকে আটকে রাখতে হবে। কি হলো? চুপ করে আছো কেন? কি ভাবছো? বলছি শালুক, পুজো করে এলে তুমি আমায় প্রসাদ দিলে না? শালুক শালুক, তোমার হাত থেকে প্রসাদ নিলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না শালুক। দাও শালুক দাও, তুমি আমাকে প্রসাদ দাও। ওই প্রসাদ তুমি মুখে তুলবে না। হ্যালো হ্যালো হ্যালো
তুমি সন্ধ্যা এমনি করে মাটিতে ফেলে দিলে ব্যাস করেছি। ওর যা কোনো জিনিস তুমি মুখে তুলবে না। এই শয়তানি মেয়ে, তোমাকে না আমি কই কই করে বলে দিচ্ছি, হ্যাংলার মতো যখন তখন আমার স্বামীর পেছনে আসবে না। বলো বলো, কেন আমার স্বামীকে প্রসাদ খেতে দিয়েছিল? একটা কথা আমি মনে রাখছি, তুমি আমার স্বামী এবার শুধু আশ্রিতা, তাই আমাদের কেউ নয়। আমরা যখনই চাইবো যে কোনো মুখে কোনো মুহার ধাক্কা বাড়ি থেকে বের করে দেব। আমি তোমার কথা কখনো অবাধ্য হব না দিদি। দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না দিদি, তাড়িয়ে দিও না। শালু আমি শালু তোমাকে বাজো হাত ভয় পাচ্ছ জোড় করে অনুরোধ করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে কোনো কিছু করতে বাধ্য করে শালু শালু তুমি আমি নাই বা চাইলাম তোমার সেবা, তবু দূর থেকে আমি তোমার পূজা করে যাব। আমি নাই বা চাইলাম তোমার স্পর্শ, শালু তবু তোমার ছেলেকে স্পর্শ করে আমি দূর হতে চাই গো, আমি দূর শালু ওই মেয়েটা তোমাকে নিয়ে এত ইমোশনাল কেন বলতে পারো? সত্যি কি ওই মেয়েটা তোমার আশীর্বাদ, নাকি ওর সঙ্গে তোমার গোপন সম্পর্ক? কেন কেন কি নেই, কি নেই আমার মধ্যে, যা আছে ওই শালুকের মধ্যে? মেঘলা, সুন্দর মুখের চেয়ে সুন্দর মনের মানুষ এই সংসারে বেশি কদর পায় মেঘলা। আর কার মধ্যে কি আছে আর কি নেই সেই প্রশ্নের জবাবে একটাই কথা বলি মেঘলা, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনা কেহ তারে করে না আদর। মেঘলা মেঘলা, কার মধ্যে কি আছে আর কি নেই সেটা তুমি বুঝবে না মেঘলা। আজ আজ শালুকের মধ্যে আছে বিশ্বাস, শালুকের মধ্যে আছে ভালোবাসা, আর সেই জিনিসটা তোমার মধ্যে থেকে আজ হারিয়ে বসে মেঘলা। তাই শালুককে তোমার চেয়ে বেশি বিশ্বাস করা যায়, বেশি ভরসা করা যায়। তাহলে তো তুমি তোমার শালুককে নিয়ে আর আমার যেদিকে দু চোখ যায়, আজ আমি সেই দিকে চলে যাবো, সেই দিকে চলে যাবো। সর্বনাশ, এদিকে বাবা মা শালুককে পছন্দ করতে পারে না, আর মেঘলা যদি এমন করে বাড়াবাড়ি শুরু করে তাহলে বেশি দিন তো আমি শালুককে বাড়িতে রাখতে পারবো না। না না না, যেমন করেই হোক মেঘলার মনটাকে আমাকে ভোলাতেই হবে। ও মাই গড, আমার সুখের সাগর সৈকতে একই অভিমানের সুনামি না অনুরাগের সাইক্লোন আসতে পড়লো তা আমি বুঝতে পারছি না। সেই সাইক্লোন বা সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হতে বসেছে আমার হৃদয় সরোবরে ফোটা রাগ অনুরাগের পদ্মকলি। আর তাই তো কাজল কালো নয়ন থেকে অবিরাম ঝরে পড়ছে মুক্তোর ন্যায় অশ্রুধারা। খবরদার, তুমি আমাকে একদম ছবে না, তোমার সঙ্গে আমার আরে রাজ্য তোমার মিষ্টি, রাজ্য তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাক্ষরে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাজ্য তোমার মিষ্টি আরো ঝলমূল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। যদি ঝলমূল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। তাই সুরের মাঝে তাই তো উঠি বেসুর গান গে ও গো সোনার মেয়ে। রাজ্য তোমার মিষ্টি, রাজ্য তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাক্ষরে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাজ্য তুমি কি চাও বলো? আজ শালুকে তুমি এই বাড়ি থেকে বের করে না ব্যবস্থা করবে। অসম্ভব মেঘলা, তুমি চাইলে তোমার সারা শরীরটা আমি সোনা দিয়ে মুড়ে ফেলতে পারি, কিন্তু এই মুহূর্তে শালুককে আমি বাড়ি ছেড়ে তাড়িয়ে দিতে পারি না। সেটাই তো আমার জানার জরুরি দরকার।
তুই বলছিস এই মেয়েটা তোর আশ্রিতা, আর মেয়েটা বলছে ও তোর বিবাহিতা স্ত্রী। কোন মেয়েকে মিথ্যে করে এমন এমন কথা বলতে পারে? বাবা বাবা তুমি অন্তত বিশ্বাস করো, তোমরা তোমরা মাত্র আর আমাকে কিছু দিন সময় দাও। কতদিন সময় চাস? 1 মাস, 2 মাস, 6 মাস? বাবা। কিন্তু এর মধ্যে আমার সংসারে যদি কোনো বিপর্যয় ঘটে যায়, শালুককে মেনে নিতে না পেরে বৌমা যদি কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে, বাবা আপনার ছেলে তো তাই চাই দেখছি। আমি যেন সুসাইড করে মরি। তুই কিন্তু একটার পর একটা ভুল করে চলেছিস। ভুল কি ঠিক সেটা সময়ই জবাব দেবে বাবা। জবাবটা আমি আজই চাই। এখনো সব কিছু ভুলে বল। প্লিজ প্লিজ বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা এইভাবে আমাকে বাধ্য করো না। এক্ষুনি সব কিছু জানাজানি হয়ে গেলে তাহলে শালুকের জীবনে একটা চরম বিপর্যয় ঘটে যাবে, আর তার জন্য সারাটা জীবন আমি তোকে নিরাপরাধ সাজাতে আমার এই সংসারে শান্তির ভারসাম্য আমি কিছুটাই নষ্ট হতে দেবো না। বাবা তোকে আজ বলতে হবে কে শালু, ওর সাথে তোর কিসের সম্পর্ক? মা! ও তোর কেমন আশ্রিতা? বলে বল। আজই শালুকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে আমি আজই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। হ্যাঁ, শুধু বৌমা না, তুই যদি তোর সিদ্ধান্ত অটল থাকিস, আমি আজ এ বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা চুপ করো। এইভাবে তোমরা সবাই মিলে আমার দিকে ঘৃণা, কলঙ্ক আর অবিশ্বাসের কালি ছুঁড়ে দিও না। প্লিজ তোমরা চুপ করো। আরে বেশ তাই হবে মা, তাই হবে বাবা। তোমরা জানতো হ্যাঁ, আমরা জানতে চাই। তবে আমারও একটা শর্ত আছে মা। কি শর্ত? মেঘলাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ কথাগুলো শুধুমাত্র আমি আপনাদের বলতে চাই। কেন রে খোকা, কেন? বৌমাকে জানাতে কিসের এত তোর আপত্তি? থাক না মা, ওরে পার্সোনাল মানুষের পার্সোনাল কথাগুলো জানার কোনো ইচ্ছেই আমার নেই। আমি চাই শুধু রহস্যটা ফাঁস হোক, তারপর ওই বুড়ো বুড়ি দুটির কাছ থেকে কিভাবে কথা আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। মা বাবা, আমি তোমরা দুজনের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আজকের যে কথাগুলো আমি বলবো তোমরা ভুল করে ওই শালুককে তোমরা একটিবারের জন্য বলবে না। বেশ, আমরা বলবো না। বেশ, তাহলে শোনো মা, শোনো বাবা, শালুক আমার কেউ নয়। শালুক হলো আমার এক ঘনিষ্ঠ বন্ধু নির্মাল্যের স্ত্রী। নির্মাল্যের স্ত্রী? হ্যাঁ বাবা, ওদের বিয়ে তিনি পুলিশ এক ফলস কেসে নির্মাল্যকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সে কি? আর নির্মাল্য যাওয়ার সময় আমার কাছে হাত জোড় করে অনুরোধ করে জানায় সে জেল থেকে ফিরে আসা না পর্যন্ত আমি যেন তার স্ত্রী শালুককে কিছু দিনের জন্য আমার বাড়িতে আশ্রয় দিই। আর আমিও আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি বাবা, কিসে ফিরে আসা না পর্যন্ত আমি তার স্ত্রী শালুককে আমার বাড়িতে কিছু দিনের জন্য আমি তাকে যথাযোগ্য মর্যাদায় আশ্রয় দেবো। আর তারপরে এক আকস্মিক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে শালুক তার নিজের শক্তিকে হারিয়ে ফেলে। তারপর আমাকে সামনে দেখতে পেয়ে নিজের স্বামী ভেবে পাগলামো শুরু করে। আমি প্রথমে ভেবেছিলাম নির্মাল্যকে জেল থেকে জামিনে ফিরিয়ে নিয়ে এসে শালুকের হাতে ওকে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে মুক্তি নেব। কিন্তু বিশ্বাস করো বাবা, নির্মাল্যকে তন্ন করে খুঁজেও নির্মাল্যকে খুঁজে পাচ্ছি না। এরপরেও তোমরা যদি ভাবো আমি কোনো অন্যায় করছি, আমি কোনো অপরাধ করছি, তাহলে আজই আমি শালুককে এই বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে রাখবো। তবু নির্মাল্যের অনুরোধকে অস্বীকার করে আমি আমার কর্তব্য থেকে পারবো না, বিচ্যুত হতে পারবো না। আমরা কি করতে যাচ্ছিলাম সন্ধ্যা? যে আমি একজন অসহায় মেয়ের জীবন সুরক্ষার দায়িত্ব নিয়ে বসে আছে, আমার হীরের টুকরো ছেলেকে কাঁচের টুকরো ভেবে তাচ্ছিল্য করে এলাম। এই শেষ বয়সে নিজের রক্তকে চিনতে এত ভুল হলো? না, শুধু ভুল তুমি করোনি, কি ভুল আমিও করেছি। এই প্রায়শ্চিত্ত যে আমাদের করতেই হবে। তাই বলছি, নির্মল্য যতদিন এ বাড়িতে আসে শালুক এ বাড়িতেই থাকবে। যাক বাবা, এই কয়েক মিনিটের মধ্যে কি এমন ঘটে গেল যে আপনারা এভাবে পাল্টি খেয়ে গেলেন? এই যে বাবা, আপনিও কি মায়ের সুরে শুনবেন নাকি? তোমাদের স্বামী স্ত্রীর মতো আমরা কখনো উল্টো সুরে গান গাই না, আমরা সব সময় একই সুরে গান গেয়ে এসেছি। তাই আজও
তোমার শাশুড়ির সুরে সুর মিলিয়ে বলছে শালুক যতদিন চাইবে ততদিন এ বাড়িতেই থাকবে। থাকবে না। বৌমা, আমাকে এখান থেকে কায়দা করে সরিয়ে দিন। বাপ ছেলে মায়ের মিলে আমার সর্বনাশে ষড়যন্ত্র করছেন। জানুন শালুকের সম্পর্কে আপনাদের ছেলে কি বলে গেছে? শালুকের সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা বলতে আমরা চাই না। এই যে শ্বশুর মশাই, আপনার ছেলে শালুকের সম্পর্কে কি বলে গেছে দয়া করে আপনি বলবেন। শালুকের সম্পর্কে কোনো কথা বলতে আমরা বাধ্য নই। শালুককে নিয়ে বাপ ছেলে মিলে কোনো রক্ষা করে ফেললেন নাকি? শালুকের সাথে আপনার ছেলে অবৈধ সম্পর্কে অর্ধেক ভাগ আপনার বৌদি তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? বাবার বয়সী মানুষটার সম্পর্কে এরকম অশ্লীল উচ্চারণ করতে তোমার বিবেকে বাঁধলো না বাবা? আরে আরে সন্ধ্যা পারে ওই নর্দমা দিয়ে কখনো গঙ্গা জল বের হয় না। বলো বৌমা বলো, তোমার ওই কথাগুলো আবার বলো। এই মাননীয় উপস্থিত দর্শক বৃন্দ বোধহয় তোমার এই মুখরোচক মন্তব্যটা ঠিক মতো শুনতে পাইনি। তা যদি পেত তাহলে এভাবে হাত তালিয়ে বলতো সত্যি শালুকাস কি বিচিত্র এই দেশ। শেষ জলটাকে সবচেয়ে প্রিয়জনটাকে দিতে হয়। আর আমি তো উনার সবচেয়ে অপছন্দের মানুষ। তাই উনার মরার সময় উনার মুখে জল দিলে উনার স্বর্গযাত্রাটা নরক যাত্রায় পরিণত হতে পারে। না, ওর দেওয়া জল আমি আর খাবো না। ওর দেওয়া জল খেয়ে বেঁচে ওঠার থেকে মৃত্যু আমার অনেক সম্মান। আপনি জল চাইছিলেন? কি হয়েছে বাবা? আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি। ঠিক আছে, তার আগে জলটা খেয়ে নাও। এখন তোমার কেমন লাগছে? কোথায় কি কষ্ট হচ্ছে তোমার? বলো না, বলো। কই কোথায় তো আমার কোনো কষ্ট হচ্ছে না। এই শালুকের সেবায় আমার স্বর্গ কিংবা নরক যাত্রা কিছুই হলো না। তুই কেন কাঁদবি রে মা? কাঁদবো তো আমি মৃত্যুকে জয় করার আনন্দে। তুমি কি বলছো? কি বলছো? তুমি চুপ করো। ভাগ্যের কি পরিহাস দেখো সন্ধ্যা, যাকে অতি পরম স্নেহে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম সে আজ আমার মরণকালে এক বিন্দু জল দিতে কুণ্ঠিত। আর যাকে এতদিন আমি তাচ্ছিল্য করে এসেছি সে আজ মায়ের মতো সেবা করে আমার জীবন বাঁচিয়ে তুলল। আমার মনে হয় রে শালক তুই পরজন্মে আমার মা ছিলি রে শালক, তুই আমার মা ছিলি। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়।
কে আছো দরদি বন্ধু দয়া করে কি আমার হাতে পায়ে শিকলটা খুলে দাও না, আমি মুক্তি চাই। মুক্তি অসম্ভব, আমি তো হাজারবার বলেছি ওই জমি আমি কিছুতেই সই করবো না। তবু আমার জীবন থাকতে ওই জমি আমি কিছুতেই সই করবো না। আরো খারাপ কিছুর বার্তা আমার ভাই থই করতে না বলে তাকে তুই মারবি? হ্যাঁ? ও না আমার একমাত্র আদুলের ভাই, আমার বাপের নিজের পেতে না না, আমার বাপের নিজের পেতে নিতে যাবে কেন? আমার বাপের নিজের জন্ম দেওয়া আমার আপন ভাই, আর তাকে কি না তুই ভাইলে তোর বদল লেগেছে তাই না? ও দেখি 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 কোথায় দেখতে দেখি থালা আমার ভাই তুই করতে না বেদ করতে পারে তুই তাকে মারবি? আজ তোকে আমি ভালোবাসায় সব কিছু পাওয়া যায়, অনুরোধে সব কাজ হয়। তোর বিটা ধরতে লাগতে না আমার ভাইয়ের কাছে হাত জোড়ো করে বল, দেখবি তোকে ধরা ওকে বস, ওকে আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি নির্মল বাবু, দয়া করে দলিলটা সই করে দিন। হ্যাঁ, বন্ধ করো তোমার এই নাটক। যেখানে অনুরোধের অন্ততে কাজ হয় না সেখানে ঠিক ওর অসহ্য যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আমিও তো সেই মায়ের পেটের ভেতর থেকে আজ পর্যন্ত তত কষ্টই পেতাম। মায়ের পেটের ভেতর থেকে মানে? তুই জানিস না রে ভাই, তুই জানিস না কুমারী অবস্থায় মায়ের পেটে তোলে দিলাম বলে থালা পাপ্তা আমাকে মেরে পেতে এই অবস্থায় ওর মায়ের পেটে লাথি মারে। মিথ্যা কথা। আমি যতদূর জানি বাবা তোমার মাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। এও জানি তোমরা জন্ম লগ্নে তোমার মা মারা যাবে, তিনি আবার বিয়ে করেন তোমাকে দেখাশোনা করার জন্য। তুই ভুল জানিস না ভাই, ভুল নয়, এটাই সত্যি। তুমি 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলে, তারপর হঠাৎ তুমি পঙ্গু হয়ে গেলে। হঠাৎ করে নয় রে ভাই, হঠাৎ করে নয়। ওই ডাক্তার নাকি বলেছিল এই লাতেলের লিয়েটেনটা নাকি আমার 5 বছর বয়স থেকেই তুলো হবে। এই কথাটাই তো তারা আরামজাদা বাচ্চা আমায় একদিন বলেছিল। আর সেই জন্যই তুই আরামজাদা বাচ্চাকে আমি নিজের হাতে খুন করেছি। কিন্তু যে হাতে আমার বাপের রক্ত লেগে আছে সেই হাতে তোর রক্ত রক্ত আমার খুব একটা কষ্ট হবে না রে ভাই, খুব একটা কষ্ট হবে না। এবার আমার কথাটা শোন, ওই দলিলটা ছয় করে ভাই, দলিলটা কেন দাদা, কেন তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করতে চাইছো দাদা? দাদা না, আমি তো তাই এখনো বলছি যদি বাঁচতে চাস আমি জানি শয়তান, কখনোই তুমি আমাকে মেরে ফেলতে পারবে না, কারণ আমি মরে গেলে আমার সম্পত্তি কিছুতেই তুমি আত্মসাৎ করতে পারবে না। দুনিয়ার বুকে এখনো পাপ পুণ্যের বিচার হয়, হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করে হলেও পুণ্য একদিন ঠিক মাথা তুলে দাঁড়াবে, আর তোমার মতো ওই শয়তানের দর ওই পুণ্যের পায়ের কাছে এসে আমি আমার পায়ের তলা ঠিক আমার চোখ দুটো অন্ধকার হয়ে
মহা কেলেঙ্কারি কাণ্ড সবাই হলি নাম করে জানতা আরে এ হারাম জাদা বইয়ের নাম করতে আমি কি এত বোকা নাকি? সোনার ডিম পালার হাতটার পেটটা আমি এমনি এমনি তিলে দেব? ওকে তো আমি ঘুম পালানি ইঞ্জেকশন দিয়ে ঘুম পালিয়ে দিলাম। ওর জন্য আমি এখন অন্য গল্প ভাববো। ওকে ওই ধরে রেখে ওকে বস সত্যি 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 আপনার সোনার ডিম পাড়া তাই যেভাবে হোক একে তো বাঁচিয়ে রাখতে হবে। এতদিন যে আমার জন্মের কাহিনীটা তোমার কাছে বলে এসেছি সেটা ওই নীলমাল্য পাল্টে দিতে চেয়েছে, তাই ওর জন্য আমি অন্য গল্প আলোচনা করব। সেই গল্পের আসল নায়িকা হবে অল্প তালিকা। শিউলি তোলা থেকে আমি একটা শিউলি ফুল কুড়িয়ে এনেছি বস। কি কেলেঙ্কারি কাণ্ড! শিউলি ফুল আমি মানুষটা যে পাল্টে গেলাম ম্যাডাম। ছিলাম চুড়িওয়ালা আর আপনার মতো চিড়িয়াকে ধরে এনে হয়ে গেলাম চিড়িয়াওয়ালা। মিথ্যে বলে তুমি আমাকে এখানে ধরে এনেছো। তুমি একটা নকল চুরিওয়ালা। একটা নকল চুরিওয়ালা, কিন্তু তুমি মাইলি একেবারে আদৌ তেলি। তোমায় দেখে আমি ঠিক তিনে ফেলেছি। ফুলের গন্ধটা একটু চমকে উঠলেন কেন? কালেন থত মেলেছে কালেন থত মেলেছে হাই ভোল্টেজ কি না? তোমার আসল উদ্দেশ্য আমি জানতে পেরেছি। বলো কেন কেন আমাকে এখানে ধরে এনেছো? কি চাও তোমরা? আলো জ্বালাতে গো, আলো জ্বালাতে। কিসের আলো? তোমার যৌবনের আলো। তোমার যৌবনের রং বাড়ি আলো জ্বালিয়ে আমার বসের দিলটা রঙিন করে তুলবে। আর তোমার ভালোবাসার মিঠে সারা আমার বসের প্রেমের নেশা ধরাবে। আমার বোন বলে কেউ নেই, আর মাটা অনেকদিন আগেই মরে স্বর্গে চলে গেছেন। তাই মা বোনের উপরে আমার মনটাকে নির্ভয় করতে পারবে না। তোদের মতো মেয়েদের যেখানে থাকা উচিত আমি তোকে সেখানেই পাঠিয়ে দিলাম। ওই নাগিনীর বিস্তার গুলো ভেঙে দিন। তুমি আমার তো পারবে না। আরে ও না, আরে ও বাতু, এটা নাগিনী হতে যাবে কেন? এ তো তিলিয়া। আজ রাতে একে আমি আমার নিজের খাঁচায় বসিয়ে গান শোনাবো রে। গান আলি ও রাধা ওই কদম ডালে বসিয়া আছে কানুয়া হারাম জাদা মাই।
যখন দেখবে একটা একটা করে তোমার সব পালক খসে পড়বে, তখন নিজেই ক্লান্ত হয়ে এই মাটিতে আছড়ে পড়বে। তোমার মা স্বর্গে চলে গেছেন, তাই না? উনি তো মরে গিয়েও বেঁচে গেছেন মনে হচ্ছে। সেই মা কিন্তু তার এই সন্তানের হাতে নারী হয়ে আর এক নারী লাঞ্ছনার কিন্ন কাহিনী শুনতে হবে না। কি বলে? একটিবার মনে করো শয়তান, তোমার সেই মা স্বর্গ থেকে চেয়ে দেখছেন তার এই সন্তানের কুকীর্তির দৃশ্য নিজের কাছে চিৎকার দিয়ে বলছেন, এমন কুলাঙ্গার সন্তানকে জন্মে দেবে মেরে ফেলেনি কেন? হ্যালো, আমার মায়ের কথা তুমি আর একবার বলবে না। কি বলেছো? আমার মাটা মরে গিয়ে বেঁচে গেছে। আর আমি বেঁচে থেকে একটু করে শেষ করে দিয়েছি। আমি আমার বিবেককে খুন করেছি, মনুষ্যত্বকে খুন করার জন্য তার টুকটি জীবে ধরেছি। আরে সালা, আমি তো নিজেই নিজের খুনিয়া। আমি কাঁদছি, এটা খুনের চোখে জল। তুমি খুনি নও বাচ্চা, তুমি খুনি নও। তোমার স্বাধীন সত্তা এখনো বেঁচে আছে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একটা আলোর ঠিকানা পেতে চাও। তুমি সেই আলোর ঠিকানায় ফিরবে না বাচু। বলছি আমার বন্ধ হয়ে গেছে। শুনলি, এই খুনিরা সমাজ আর বিষাক্ত রাজনীতির পেছে পড়ে আমার জীবনের সবটুকু আলোচনা শেষ হয়ে গেছে। তাই তো আমার স্নেহময় মায়ের সেদিনে সেই গর্বের বাচ্চু, সে শিক্ষিত বিএসসি পাস বাচ্চু আজকের এই সমাজের বাচ্চু বস্তান। আমার অতীতটাকে স্মরণ করে দেওয়ার জন্য তোমার কাছে অসংখ্য ধন্যবাদ। না করে তুমি আমার হাতটা ধরো, কিন্তু এই বিশ্বাসের হাতটা ধরলে আর তোমার কোনো কিছু হারানোর ভয় থাকবে না। শুনলি, সত্যি বলছো? আমি এখন বাড়ি না শুনলি না, তাহলে তো তোমার জীবনে সংশয় হতে পারে। তাই বলছি, এখানে থেকে একজন হয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। কথা দিলাম, আমি অদৃশ্য হয়ে ওই তোতলা গণেশের হাত থেকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবার এসো, আমার হাত ধরে আজ থেকে নতুন জীবন শুরু করবে। এসো। বেশ, তবে তাই করো। বেঁচে থাকার আশায় আমি শুধুমাত্র তোমার হাতটা ধরলাম। আমি নির্ভয় তোমার হাতের ঝোপে
আমার ছোট বোন শিউলিকে আপনারা দেখেছেন? এই যে বাবু মশাই, আপনি আমার বোন শিউলিকে দেখেছেন? এটা সেই মনটা না যাকে তুমি ভাঙতে দিয়ে 1000 টাকা বাকি দিয়েছিলাম। আমি যে এখন কি করি? কৃষ্ণ বলে বাউলে না আপনি সেই নালটু ঘটক না? আমি তো বন্ধু ঠিক আছে, তুমি আমার বোনের খোঁজে নেবে বলে সেদিন আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলে না? আমি তো অস্বীকার করছি না, আমি তো আজও খুঁজে চলেছি। আমার ছোট বোনটা হারিয়ে গেছে। তাই হ্যাঁ। বিষয়টা কারো না কারো সত্য হয়ে গেছে। আমার বোনের সম্পর্কে একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এই রেগে যাওয়ার কথা বললে আপনি আমার তেল বেগুলো জ্বলে যাচ্ছেন কেন বলুন তো? আমি হলফ করে বলতে পারি আপনার ছোট বোন শিউলি ওই ওটার সঙ্গে প্রেমে পড়ে যায়। বললেন চুরিওয়ালার সাথে লেগে পড়েছে? সামান্য কোথা ছবি দেখে মেয়েটা পটে গেল। হায় হায় হায়, আমি ঘটক না হয়ে চুরি আলা হলাম না কেন? এটি করে কপাল, খুলে গেছে গুরু, কপাল খুলে গেছে। এইমাত্র গোলাপ চোখে একটা সুন্দরী সুলক্ষণা সুনয়না ষোড়শে রমণী সন্ধান পেয়ে গেছি গুরু। চলো গুরু, অমনি করে আসি। তুমি নান্টু ঘটকের চেলা না? হ্যাঁ, চেলাই তো। চেলা নয়, সোলাই, মানে মালাই। বেজলাই। তুমি চলাই দিয়ে মালাই খাও, মালাই কি করে বলে না? তোকে ঘোলাই দেবো, স্যার আরো ঘোলাই গুরু, সবে তো ঘটনা শুনি ভুক্তে করে বলি দুরু তুই শালা আমার বই হিরমাকে নিয়ে কোথায় পালিয়েছিস রে শালা? শালা শালা যে শুরু করলাম এর শেষ কোথায় আমি জানি না। তুমি কি পাগল হয়ে গেছো গুরু? তোমরা এখন রাস্তার মধ্যে কি শুরু করেছো বলো তো? গুরু যখন করেছি শেষ থেকে কার সাথে থেকে থাকবে? এই শালা মেরে মাথাকে অজ্ঞান পাবি কেন তুই গুরু বন্ধুর বুকে না বুকে মানে পায়ে হাত দিচ্ছিস কেন? এমন কি বলছো গুরু? গুরু তুমি আমার মাতৃ সমাজ, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করি বলে মায়ের কাছে হাত দেবো। এবার কুসংস্কার আই নাই গুরু, আই নাই। তখন থেকে তোমরা কি ভালো আমাকে শুরু করছো? এই শালা বেড়ে মালটাকে ফাটাবো করে নাটক বেরিয়ে যাবে। তুমি তো হাত থেকে আমার কাছ থেকে আমার বোনের খোঁজ নেবে বলে 1000 টাকা নিয়েছিলে। আমি তো অস্বীকার করছি না, মানে আমি তো আজও খুঁজেই চলেছি। ওসব কথা শুনতে চাই না। যখন বোনের খোঁজ এনে না আনতে পারলে দাও, আমার 1000 টাকা ফেরত দাও। 1000 টাকা দাও। আরো 4000 রেডি আছে। 4000 দেখুন আমাদের সঙ্গে যাবে এখন চললো। আপনার হারিয়ে যাওয়া কোন কেন এই দিকে ছুটতে ছুটতে আসছে। আয় দাদার দিকে যাবি ওই দেখো ওই দেখো। শিউলি! শিউলি! বুঝতে পেরেছি। এখানে প্রতারণার শিকার হয়েছি। না, না, না। 7 দিন হয়ে গেল শিউলি আমার হারিয়ে গেছে। তাহলে শিউলি কোথায় গেল? শিউলি! না, এই তো শিউলি গল্প শুনে মনে হচ্ছে। শিউলি! শিউলি! শিউলি শুনে বলে তুমি কার দিকে ছুটে যাচ্ছ দাদা? নিশ্চিত? ও তো তোমার শিউলি নয়, তা ওকে দেখে কি তুমি বুঝতে পারছো না দাদা? আমার
আমাকে তুই চিনতে পারছিস না ভাই? আমি তো সেই ছোট থেকে হতভাগা। তুমি আমার সেই ছোটে 7 দিন আগে যাকে আমি সাধারণ 8 পৌঁছ শাড়িতে দেখেছিলাম, তার পরনে আছে তো আমি পোশাকের কথা দেখি। চোখে কালো চশমা পরে কি তুই নিজেকে আড়াল করতে চাইছিস? আড়াল নয় ভাই, আড়াল নয়। এই 7 দিন কোথায় ছিলে? কার কাছে ছিলে? আর এত সব কেনার মতো টাকা কি পেলি কোথায়? কোথায় আবার? আমি একটু চাকরি পেয়েছি জানিস ভাই। সেই চাকরির অ্যাডভান্স টাকা দিয়ে না আমি তোর জন্য একটা জামা প্যান্ট ধুতি পাঞ্জাবি এনেছি রে ভাই। সবাইকে তুই কি এতটাই বোকা ভাবিস রে হতভাগী? কোনো ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র মুখ দেখিয়ে যে চাকরি পাওয়া যায় আর সময়ের আগে কাজের মাস মাইনে যে টাকা আগাম পাওয়া যায় তাকে চাকরি বলে না রে হতভাগী, তাকে বলে সত্যি করে বল, তুই কি কাজ করিস? তারাতে কত ঘন্টা তোকে ডিউটি করতে হয়? প্লিজ মিসেস প্লিজ, এই সব কথা এখন জানতে চাস না। এই সব প্রশ্নের উত্তর দিতে আমি এখনো বাধ্য নই। কেন পারবি না? তোদেরকে চাকরি করে লেখাপড়ার জন্য তো শেখাই। তোদেরকে শিখেছিলাম সুন্দর পবিত্র একটা জীবন গড়ে। আমি চাইতাম তোরা সৎ ভাবে সুন্দর ভাবে একটা জীবন গড়ে তো। দাদা, তুমিও তো চাইতে দাদা। তাহলে সে আজকে এই সংসার থেকে হারিয়ে গেল দাদা। আসলে দাদা, সবার কপালে তো সংসার সয় না দাদা। তাই মনে করো আমি আজ যা করছি ঈশ্বর হয়তো এটাই চান। ঈশ্বরের দোহাই দিয়ে নিজের অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে হতভাগী। ছেড়ে দিয়েছি তোকে দিদি বলে রাখতে আমার লজ্জা করছে না। তোর মুখ দেখতেও আজ আমার ঘেন্না করছে রে দিদি। আজ আমার তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করিনি। দাদা, তুই আমাকে দাদা বলে ডাকবি না। আমি তোর মতো কারা মুখের দাদা আমি নই রে। আজ থেকে আমি জানবো আমার ছোট বোনটা মারা গেছে রে। আমার ছোট বোনটা মারা গেছে। তোমার ছেলে মারা গেছে? আমার সত্যটা শোনার জন্য তুমি বেশ, তবে তাই হোক দাদা, তাই হোক। তোমার মুখে কথাকে সত্যি করতে আজ আমি সত্যি সত্যি যে তোমার মুখের দিকে তাকিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, তার কথা না ভেবে তুমি মেয়ের কথা ভাবছো শিউলি? কেন তুমি এসব কথা বলতে পারো না? তাহলে কেন আমার দাদা আজকে আমাকে কতখানি ঘেন্না করে চলে গেল? যেদিন তোমার দাদা সমস্ত ঘটনা জানতে পারবে সেদিন তোমাকে সচ্ছে কাছে টেনে নেবেন শিউলি। কি সেই ঘটনা? কোন রহস্য লুকিয়ে আছে এই হানাহাফটিতে? আজ তুমি যদি আমাকে আমার দাদাকে এইসব কথা বলতে দিতে, তাহলে কি আমার ক্ষতি হয়ে যেত বাচু? শিউলি, শুধু তোমার দাদা নয় শিউলি, সেই সঙ্গে তোমার কাছের মানুষের বিশাল ক্ষতি হয়ে যেত শিউলি। বারবার তুমি একই প্রশ্ন করো। বলো তো, কে সেই কাছের মানুষ? তুমি? না, তাহলে করে সংকোচ হচ্ছে তাই না শিউলি? আমার মতো একটা গুন্ডা মস্তমকে কাছের মানুষ হবে বড্ড ঘেন্না করছে তাই না? কিন্তু তুমি বিশ্বাস করো, গুন্ডা মস্তান হয়ে আমি জন্মাইনি। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অনেক কষ্টে আমাকে মানুষ করেছিল। আমার মায়ের ইচ্ছে
চেয়েছিল আমি যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ মায়ের ইচ্ছে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম শিউলি। বিএসসি পাস করেও যখন কোনো চাকরি জোগাড় করতে পারছিলাম না, তখন হঠাৎ করে আমি টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এবং সেই পরীক্ষায় আমি সসম্মানে উত্তীর্ণ হই। চাকরির প্যানেলে আমার নামও বেরোয়, কিন্তু হঠাৎ একদিন আমার মোবাইলে ফোন আসে। আমাকে বলা হয় চাকরি প্যানেলে নাম থাকলেও 5 লক্ষ টাকা না দিলে চাকরিটা আমার হবে না। এবং টাকাগুলো আমি 7 দিনের মধ্যে নিয়ে এক নির্দিষ্ট মহিলা আধিকারিকের সঙ্গে দেখা করি। অনেক কষ্টে আমার মা সব কিছু বিক্রি করে আমার 1 লক্ষ টাকা সেই টাকা দিয়ে আমি সেই নির্দিষ্ট মহিলার আধিকারিকের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে বলি, আমি অত্যন্ত গরিব, তো এখন চাকরিটা আমায় দিন। কিন্তু চাকরি দেওয়াতে দূরের কথা, তিনি আমার সেই 1 লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তখন তার আমি তীব্র প্রতিবাদ করেছিলাম বলে তিনি সরকারি সম্পত্তি ভাঙচুর ও তার শিলতাহানির কেসে আমাকে মিথ্যে অপরাধে আমার 7 বছরের সাজা হয়ে গেল। আর তোমার মা? চরম লজ্জায় আমার মা আত্মহত্যা করলেন। তাই তো যে সমাজ আমাকে অন্ধকারের বুকে ঠেলে দিয়েছে, সেই সমাজকে তিল তিল করে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রতিজ্ঞা নেই আমি জেল থেকে বেরিয়ে এসেছি। আজও সেই মহিলা আধিকারিককে আমি খুঁজে বেড়াই। যেদিন তাকে আমি সামনে পাবো সেই দিন বুঝিয়ে দেব শ্লীলতাহানির সংজ্ঞা কাকে বলে। তোমার বিবেকটাকে জাগাতে পেরেছি, নিজেকে আর নষ্ট করতে চাই না। এবার আমার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে যাও জীবনের জয়গান। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়বো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়বো না। পিছিয়ে পড়বো না, পিছিয়ে পড়বো না। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এ সংসারে যোগ্য উপাচার দিয়ে পুজিব তোমারে। মঙ্গল ঘর সাজাইব আমরা শাখা দিয়া, আলপনা এঁকে দেব তোমারও লাগিয়া। পাপ তাপ হারু মাগো যত এ যন্ত্রণা, সুখী করো সবারে করিয়ে প্রার্থনা। ঠুমকা লাগালি রূপের বিচলি গিরালি, তোকে দেখে গাইছে মন দিমিছে কাওয়ালি। ঠুমকা লাগালি রূপের বিচলি গিরালি, তোকে দেখে গাইছে মন দিমিছে কাওয়ালি। কাওয়ালি রূপের দিমিছে কাওয়ালি। ঠুমকা লাগালি রূপের বিচলি গিরালি, তোকে দেখে গাইছে মন দিমিছে কাওয়ালি। দিমিছে কাওয়ালি রূপের দিমিছে কাওয়ালি। ছি বৌমা ছি, এই লক্ষ্মীবারে ভোর সন্ধ্যেবেলায় এই অমঙ্গলে গান গাইতে তোমার লজ্জা করছে না? কেন শালুককে দেখেও কি তোমার শিক্ষা হয় না? খবরদার মা, কার সাথে আপনি কার তুলনা করছেন? ওই ন্যাকামো চণ্ডী ন্যাকামো শিক্ষা গ্রহণের চেয়ে মূর্খ হয়ে থাকা অনেক গৌরবে। আমার সংসারের গৌরব অনেকখানি বেড়ে গেছে শালু। যে সংসারে এতদিন নিয়মিত পুজো অর্চাই হতো না, সেই সংসার থেকে সারাক্ষণ তুমি ধুনোর গন্ধে ভরিয়ে রাখো, যেন মনে হয় এই সংসার নয়, এক পবিত্র মন্দির। প্রত্যেক নারীর কাছে স্বামী সংসার কিছু মন্দির, আর সেই মন্দিরে পূজার নিপুণ নারী। পূজারি আচ্ছাই, আসলে আসলে আপনারা সেখানে জেনে মিশনারি ব্যাগনি করে সিম্পাতি আদায় করতে চাইছে, কিন্তু ও জানে না যে বামুন হয়ে চাঁদ ধরা যায় না।
চাই বৌমা চাই। চাঁদ যদি স্বেচ্ছায় মাটিতে নেমে আসে তাহলে বামুন ও চাঁদের নাগাল প্রাণ। কপালে চাঁদের মতো সিঁদুরে টিপ আর এওতির এই পবিত্র চিহ্ন শাখা নোয়া পরে তুমি এই সংসারে কার মঙ্গল আরাধনা করছো? আমার স্বামী। কে তোমার স্বামী? কেন আপনার ছেলে তো আমার স্বামী। না, মিথ্যে কথা। আমার স্বামী কখনো ওকে স্ত্রী বলে স্বীকারই করে না। স্বীকার না করলো শালুকের আচার আচরণে খোকা অনেকখানি মুক্ত হয়ে গেছে। কারণ তোমার যেগুলো করা উচিত ছিল সেগুলো কিন্তু শালুকই করছে। শালুক কি আমার পাড়া উল্টানো কাজ করেছে শুনি? আরুল তোমার মতো কঠিন কাজ না করতে পারলেও এই সংসারের রীতিনীতি তুমি অনেক পাল্টে দিয়েছো শালুক। বৌদিমণির হাত ধরে যে অনাচার সংসারে ঢুকেছিল তার অনেকখানি তুমি তাড়াতে পেরেছো। সেই জন্যই তো আবির বুঝি তোমার প্রশংসায় পঞ্চম। খবরদার, খবরদার না। আমার সামনে কখনো কখনো আপনি শালুকের প্রশংসা করবেন না। প্রশংসা নয় বৌমা, প্রশংসা নয়। একটা সত্যি কথা বলতো, খোকা অফিস থেকে ফিরে এলে কখনো তার থেকে এক গ্লাস জল দিয়েছো? কখনো কখনো নিজের হাতে খোকাকে খেতে দিয়েছো? দিন দিতে কি হয়েছে? আপনি তো দিচ্ছেন। আমি নয়, আমি নয় বৌমা, ওই ওই শালুকি খোকাকে খেতে দিচ্ছে। তাই তোমার মাঝে মাঝে ভয় হয় তোমার স্বামীর সেবা করতে করতে একদিন তোমার স্বামীর অধিকারটা ওই শালুক নিয়ে বসে থাকবে না তো? না না না, আমি আমি আমার স্বামীর অধিকার কাউকে দেবো না, কাউকে না, কাউকে না। অধিকার এমনি এমনি পাওয়া যায় না শালুক, অধিকার জোর করে কেড়ে নিতে হয়। আমি তো কোনো অধিকার চাইনি বাবা। তাহলে কিসের আশায় তুমি এই সংসারের সুবাসনের দায়িত্ব মাথায় তুলে নিয়েছো? তাকে স্বামী ভেবে দিনরাত পুজো করছো, মনে সে তো তোমার দিকে একবারও ফিরে তাকায় না। তাহলে কেন তার মঙ্গল সাধনায় তুমি নিজেকে দিন করে ক্ষয় করছো? ক্ষয় কোথায় পূর্ণতা, ক্ষয় কোথায়? আমি আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার ভাগ্যকে জয় করার চেষ্টা করছি। আমি তো পূজারিনী বাবা, আমি তো পূজারিনী। তাই আমার দেবতা, আমার পূজা নাই বাবু। তবু আমি আমি দেবতার পূজা করে যাবো বাবা। আমি দেবতার পূজা করে যাবো। তোমার মতো পূজারিনীর নিষ্ঠার ভক্তির সেবায় ওই পাথরের দেবতার হৃদয় বলবে কিনা জানি না, এই বাসনটার হৃদয় আজ গলে গেছে। এই করছেন কেন কর্তাবাবু? একটা শুভ দিন দেখে শালুক দিদির সাথে বড়বাবুর মেয়েটা সে তোমার কি মাথা খারাপ হয়েছে পূর্ণদা? মাথা আমার ঠিকই আসবে ছোট বাবু। তোমরা এই সংসারের মঙ্গল চাও, তাহলে শালুক দিদিকেও এবারে বউ হিসাবে মেনে নাও ছোট বাবু। শালুক দিদিকে এবারে বউ হিসেবে মেনে নাও। তুই ঠিক বলেছিস পূর্ণ, তাই তো শালুককে আমি না বাবা না, একটা সুন্দর জীবনকে জোড়া লাগাতে গিয়ে এইভাবে আরো দুটো জীবনকে তুমি অকালে শেষ করে দিও না বাবা। ভাবি, বৌদি কখনোই শালু দিদিকে এ বাড়ির সতীন হিসাবে মেনে নেবে না। এই নিয়ে এদের চরম অশান্তি হবেই। ভাবি, আর সেই অশান্তির মধ্যে পড়ে আমার দাদার জীবনটা অকালে শেষ হয়ে যাবে। ভাবি তুই তাই তো বলছি বাবা, এই সংসারের শান্তি ফেরাতে আর দাদা বৌদিকে সুখে রাখতে যত শীঘ্র সম্ভব শালু দিদিকে এই বাড়ি থেকে বিদায় করো বাবা। এই বাড়ি থেকে বিদায় করো। অসম্ভব। শালুককে নিয়ে তোরা যে যাই ভাবিস না কেন, শালুক কিন্তু আমার অন্তরে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছে। তাই তো আমি কারোই মনোবাক্যে চাই শালুক যেন সারাটা জীবন এ বাড়িতেই থাকে। থাকবে না বাবা, থাকবে না। শালুক বেশি দিন আর এই বাড়িতে থাকবে না। আমি যত শীঘ্র সম্ভব নির্মাল্যকে খুঁজে এনে শালুককে তার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে মুক্তি নেব বাবা। শালুকের জন্য তুই কি কর্তব্য করেছিস বাবা, যে মেয়েটা একটা অলি শব্দের জাল বুনে এই নকল সংসারটাকে তার আসল সংসার ভেবে এই সংসারটাকে পরিচালনা করছে, সে কি না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে সারাটা জীবন কেঁদে বেড়াবে? না বাবা, না বাবা, না। শালুকের চোখে জল মোছাতে আমি দিন রাত নির্মাল্যকে খুঁজে চলেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি যে নির্মাল্যকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে শালুকের কি হবে? বাবা, শোন আমি তোকে মাত্র 7 দিন সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যে যদি তুই নির্মাল্যকে খুঁজে আনতে না পারিস, ওই শালুককে তোকে তৃতীয় পক্ষ হিসাবে গ্রহণ করতে হবে। বাবা! এ আমার আদেশ।
এসব কি বলবেন? তবে বাবা কি জানতে পেরেছে মেঘলার অবহেলায় আর উপেক্ষায় জর্জরিত এই শূন্য হৃদয়টার মাঝে শালুকে একটু একটু করে জায়গা করে নিয়েছে? না, ছি 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 ছি, চরিত্রহীনের মতো কি সব ভাবছি। এ ভাবার অন্যায় মহাপাপ, নির্মাল্যের প্রতি আমার চরম বিশ্বাসঘাতকতা। কিন্তু কিন্তু এদিকে শালু তার সমস্ত মন প্রাণ আমাকে সঁপে দিয়ে বসে আছে। তাকে আর কতদিন মিথ্যে বলে ঢোকাবো? আর যদি সত্যি কোনোদিন নির্মাল্য ফিরে না আসে, তাহলে শালুককে নিয়ে আমি কি করবো? কেমন করে তার কাছে নত মস্তকে আমি তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমার জন্য জল আনতে দেরি হওয়ার জন্য আমি তোমার কাছে অপরাধ স্বীকার করছি। আসলে আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি তুমি অফিস থেকে ফিরে আসবে। এই নাও ঠান্ডা জল খাও। তোমাকে রাধিকাতা করে ওকে ঠান্ডা জল খাওয়াতে হবে না। ওর জন্য আমি গরম গরম কফি করে নিয়ে এসেছি। এই নাও, তুমি কফিটাই খেয়ে নাও। মেঘলা মেঘলা, আমি এখন বড় ক্লান্ত এবং তৃষ্ণার্ত, তাই ঠান্ডা জলটাই আগে খাই। তা খাবে না? আজ আমি প্রথমবার তোমার জন্য কফি করে আনলাম। তা তুমি অন্যের দেওয়ার জলটাই তোমার কাছে অমৃত বলে মনে হচ্ছে? আমি যে প্রথম তোমার জন্য কফি করে আনলাম, তার কোনো দাম রইল না। যাচ্ছ তো একটা মানুষ। মেঘলা, আমি অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম, তাই ঠান্ডা জলটা আগে খেয়েছি। তাই বলে আমি তো একবারও বলিনি তোমার হাতে কফি আমি খাবো না। দাও মেঘলা দাও, তুমি আমাকে আবার নতুন করে আরেক গ্লাস কফি করে দাও। সব কথা মুখ থেকে না বললেও বোঝা যায়। মেঘলা, থাক, তোমাকে কফি দিতে হবে না। বলো, জল খাবার তুমি কি খাবে? চাউমিন না ম্যাগি? কিন্তু আমি কি তোমার হাতে আমি নিজের হাতে আর আলু তরকারি বানিয়ে রেখেছি। এই, তোমাকে সবসময় বলেছি না আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে কোনো কথা বলবে না। বলো তুমি কি খাবে? ম্যাগি না চাউমিন? মেঘলা, ওই সমস্ত চাইনিজ খাবার যে আমি পছন্দ করি না, তা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি তো, আর এও জানি যে কারো বাড়িতে নাকি ঘি ভাত সহ্য হয় না। সরি, মাপ চাইছি। বলো অন্তত আমার হাতে ডিনারটা খাও। বলো তুমি কি খাবে, চিকেন না মটন? আর লক্ষ্মী বাড়ি এসব কি রান্না করতে আছে? সেই জন্য তো আমি তোমার জন্য নিরামিষ রান্না করেছি। এই চুপ! তোমাকে 1000 বার বলেছি আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে কথা বলবে না। বলো তুমি কি খাবে? আচ্ছা মেঘলা, অত অন্যায় কিছু বলছে না। আচ্ছা মেঘলা, তুমি দেখেছো কোনো বৃহস্পতিবারে এই বাড়িতে আমিষ রান্না হয়? তাছাড়া সপ্তাহে যদি একদিন নিরামিষ খাওয়া যায়, তাহলে শরীর স্বাস্থ্য মন সবটাই ভালো থাকে। শালুকের হাতে রান্না খেলে তোমার মনটা ভালো থাকে। শালুক যা করছে সব ঠিক করছে, আর আমি যা করছি সব ভুল করছি। ঠিক ভুল আর যাই হোক না কেন, আজ আমি তোমাকে চা খাওয়া তোমাকে তাই খেতে হবে। আমি তোমাকে চা বলবো, তোমাকে তাই শুনতে হবে। চলে আসো, চলে আসো। আজকের দিনে আমি শুধু অমঙ্গল হবে না, এই সংসারে অমঙ্গল হবে। তাই বলছি তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে নিরামিষ রান্না করে দেব। এই শয়তানি! আমার স্বামীর অমঙ্গল মঙ্গল চিন্তা করে তুই কে? তুমি ওর কথা প্রতিবাদ করে তুমি বলে দাও ও তুমি কেউ না, আমি তোমার একমাত্র স্ত্রী। কখনো কথা বলতে পারবে না। এই বলো না আমি তোমার স্ত্রী। বলো না, বলো না, তুমি আমাকে বলো না, আমি তোমার স্ত্রী। Stop it! Stop it! Please stop it! বলো, আমি কার? বলো। সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাসতে কেউ ভাবে না। এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা। শান্ত নদীর মাঝে আমি আজ বড় একা। কারো কেউ তো কেউ আমার কোনো নাম নেই তো আমার শোনো ভাষণ। কার কেউ নই তো কেউ আমার কোনো নাম নেই তো আমার শোনো ভাষণ। কার কেউ